ওরা যে বললো মুসলমানদের পাছায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, বেশ বলেছে। মোটা ভাই কলকাতায় এসে বললো যে মুসলমানদের পাছায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দেবো। আর দিলীপ ঘোষ তো রোজ রোজ বলতো তখন, এখন যেন একটু দিলীপ ঘোষ এতে কাবে আছে মনে হচ্ছে, অনেকদিন তার আর কথাবার্তা শোনা যায় না। এরা যে বলে না, আমার মত আছে, দেখ সব শালা বাংলাদেশে দেখ। পুরনো চালের পান চিবিয়ে লাভ নেই, বলবে না আমরা মুসলমান বলে চাকরি হয় না, চিটিংবাজি কথা, মিথ্যা কথা, ওটা আরএসএস এর রটানো কথা। আপনি আরএসএস এর পোষ্যপুত্র, তাই আপনি ওই কথা বলেন যে লেখাপড়া শিখে চাকরি হয় না, বাজে কথা বলছেন আপনি। যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে, ক্ষমতা থাকলে, শিক্ষার যদি যোগ্যতার পবিত্রতা থাকে, আপনার কাজের জন্য ভারতবর্ষে হাজার দরজা খোলা আছে। একটা কেজি স্কুলের চাকরির জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য আমার ডেকেছে, তা গিয়েছি, আর জিজ্ঞেসবাদ করছি। একটারে জিজ্ঞেস করলাম, তা আপনি এখানে ইন্টারভিউ দিতে এসছেন কি ব্যাপারে? তা বলছে এই স্কুলে পড়াবো, তাই নামটাম সব শুনলাম। তাই বললাম, তা আপনি পড়াশোনা কতদূর করেছেন? তা বললাম আমি বিএ পাস করেছি। আমি বললাম বিএ এই দুটো অক্ষরের ফুল ফর্ম কি? বলছে স্যার ওটা না আমাদের সিলেবাসে ছিল না। বুঝতে পারেননি? বিএ ব্যাচেলার অফ আর্টস, বলছে ওইটা আমাদের সিলেবাসে ছিল না। আর এরাই যদি চেঁচায় যে লেখাপড়া শিখে চাকরি হয় না, তাহলে ওই বাবলা গাছের কোদালির ডাঁটিয়ার চাষির বাড়ি থাকা উচিত। আমাদের দেশে দুটো একটা বিডিও আছে, এক একটা এডিএম আছে, তারাও সরকারি অফিসার, ভালো অফিসার, টুপিটা তারাও মাথায় দেয়, যদিও সংখ্যাটা খুবই কম। কিন্তু এমন ভালো ভালো স্কলার কিছু আছে, তারাও চাকরি পেয়েছে কিন্তু টুপি খুলিনি, টুপি তাদের মাথায় আছে। আবার রমজান মাসে বোরকা মুড়িতে কিছু লোক জাকাত পেতরা বোরকা মুড়িতে আসে না জাকাত নিতে, অনেকে আসে রমজান মাসে বোরকা মুড়ি দিয়ে জাকাত নিতে আসে। আবার এই দেশের মাটিতে ফাতেমা সালমার মতন মেয়ে বোরকা মুড়ি দিয়ে ডিএম এর কাজটাও সামলাচ্ছে। সে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বোরকা মুড়ি দেওয়া ইজ্জত কোন টুপিটায় আছে? কসাইয়ের মাথার টুপি না বিডিওর মাথার টুপি? কোন টুপিটা ইজ্জত? কথা বলুন। হ্যাঁ, আপনি কোনটা চান? আপনি তো আপনার ছেলে তৈরি করেছেন, মুরগির কসাই করেছেন, বিডিও তো করেননি, তাহলে ইজ্জত পাংচার। আপনি কোন বোরকাটা চান? জাতি চেয়েছে আমার বাড়ির মা বোন বোরকা পরে ভিক্ষে করুক। জাতি যদি চাইতে আমার বাড়ির মা বোন বোরকা মুড়ি দিয়ে ডিএম তৈরি হোক, তবে তো বোরকার ইজ্জত বাঁচবে। এ টুপি কষার মাথায় দিয়ে লাভটা কি হবে যদি বিডিওর মাথায় পড়াতে না পারেন? এই বোরকা ভিক্ষে করা মহিলার মুড়ি দিয়ে লাভ কি হবে যদি ডিএম এর মতো মেয়েকে যদি বোরকা না পরান? তবে তো মুসলমানের টুপি আর দাড়ি বোরকার ইজ্জত তো রক্ষার দ্বিতীয় কোন রাস্তা আমার সামনে খোলা নেই। তাতে আপনি তাহাজ্জুদের পার্টিতে বসে যত পারুন কান্নাকাটি করুন। ওই তাহাজ্জুদের পার্টিতে বসে যা খুঁতখুত করতেছেন, আপনার চোখের পানি আর পাট পচানো ওয়ালের পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। বেকার খুঁতখুত করে কেঁদে লাভ হবে না। ইজ্জতটা কোথায়? ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ইজ্জত হলো ঈমানদার মুসলমানের জন্য। কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের বাইরে আর মুসলমানের কোনো ইজ্জত নেই। কেন নেই? না, আমরা ইজ্জতের চেয়ার পর্যন্ত মুসলমানদের পাঠাতে পারি না, এটা আমাদের মাইনাস। যতদিন পর্যন্ত এই মাঝে মাঝে আওয়াজ তোলে, আমাদের মোটা ভাই কলকাতায় এসে বললো যে মুসলমানদের পাছায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দাও। আর দিলীপ ঘোষ তো রোজ রোজ বলতো তখন, এখন যেন একটু দিলীপ ঘোষ এতে কাবে আছে মনে হচ্ছে, অনেকদিন তার আর কথাবার্তা শোনা যায় না। এরা যে বলে না, আমার মত আছে, দেখ সব শালা বাংলাদেশে দেখে। আমার যদি কোনো সাংবাদিক জিজ্ঞেস করবেন, আমার মত আছে।
মুসলমান সব শেষ করে দেবে এখান থেকে, কোনো দরকার নেই। যদি বলেন কেন, আমি বলছি ভারতবর্ষের মুসলমান আমরা যারা আছি এরা ভারতের কলঙ্কিত সন্তান। এদিকে বার্মা, বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ওদিকে ঘুরে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর, এই হলো মোটামুটি আমার ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। একেবারেই বার্মা থেকে শুরু করে এখান থেকে ঘুরে পুরো ভারতবর্ষের সমস্ত বাউন্ডারিতে জলপথে স্থলপথে উভয় দিকে সেনাবাহিনী রাত দিন এই দেশটা পাহারা দিচ্ছে, রাত দিন দেশটা তারা পাহারা দিচ্ছে। তাহলে এই দেশে 135 কোটি দেশ, মানুষের দেশ, 17 থেকে 18 কোটি আমরা আছি। তাহলে গড়পড়তায় দেশটা পাহারা দেওয়ার জন্য যদি 100 সেনাবাহিনী রাত জাগে, তাহলে গড়পড়তায় আমাদের অন্তত 4টে সেনাবাহিনী 100-র ভিতরে, আমরা 18 কোটি আর 135, তার মানে 5, আমাদের কগুণ? 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তা আমরা যদি 6 ভাগের 1 ভাগ হই, তাহলে 100-র ভিতরে আমাদেরকেও গোটা 15 সেনাবাহিনী দেওয়া উচিত দেশ রক্ষার জন্য। মুসলমান কি দিয়েছে দেশ রক্ষার জন্য 15টা সেনাবাহিনী? কথা বলেন না, বুক চাপড়ে বলেন মেরা ভারত মহান হয়, শালা চিটিং বাস। তোর ভারত তালি যদি মহান হয়, তাহলে দেশ বাঁচাবার জন্য তুই সেনা করা দিয়েছিস ভাই চাচা? বললো না কাকা, আমার বড় ছেলে ঝাঁটার কাটি কুড়োয়, মেয়ে যেটা ডিম ব্যাপারি, সে যেটা একটু গ্রামে গ্রামে মাছ ব্যাপারি করে, আর নসে যেটা একটু চিটিং মাছ পায় না, ও একটু ওই তাবিজ কবজ লেগে আর ছোট্টা কষাই। শালা হারামখোর, তুই তো ভারতবর্ষের কলঙ্কিত সন্তান। এদেশের মাটিতে নির্লজ্জের মতন চোখ বন্ধ করে ঘুমতি তোর লজ্জা হয় না? যে 100 সেনাবাহিনী দেশ পাহারা দিচ্ছে বলে আমি নিরবিলি ঘুমাতে পারছি। ওরা যদি 10টা মিনিট যদি ঘুমিয়ে পড়ে, তাহলে রাশিয়া, চীন, পাকিস্তান তো আমার দেশ হামলা করবে। তাহলে এদেশের নাগরিক হতে গেলে এদেশের পাহারাদারও আমাদের অবদান। কথা বলেন, রাজবাড়ি কড়া দিয়েছে সেনাবাহিনী 0। যদি বলেন বইকারা, আমি বলবো ডবল 0। ওরা যে বললো মুসলমানদের পাছায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, বেশ বলেছে। চলুন রুদ্রপুর হসপিটালে যাই। কত বেড আছে রুদ্রপুর হসপিটালে? তাড়াতাড়ি বলেন। রুদ্রপুর হসপিটালে বেড কটা আছে? 300 বেড কি? বসিরহাটটা ধরি, 300 বেডের এখন একটা আধুনিক হসপিটাল বসিরহাট। আচ্ছা, 300 বেড রুগীর বেডে যদি রুগী খোঁজায় মুসলমান কটা? 300-র ভেতরে মুসলমান রুগী কত? 280। তার মানে আপনি ধরে নেন অত বেশি বলেছে, ও বলেছে 92-3%। আমি বলছি না, ওইটা আপনি গড়ে 80% ধরেন 100-র ভিতরে। এর চেয়ে তো আর কমবে না তো নাকি? 180 মনে আপনি ধরে নেন যে 100 রুগীর ভেতরে 80টা মুসলমান, 20টা অন্যান্যরা। সব চিৎপাত হয়ে রয়েছে, কারোর নাকে অক্সিজেন, কারো হাতে স্যালাইন, কারো বা পাশায় থার্মোমিটার, নানা তার লাগিয়ে চিৎপাত হয়ে পড়ে রয়েছে যার মতো। ডাক্তার এসে স্যালাইন দেওয়া সুইটা পাল্টে দিলে, আমার ডাক্তার তোমার নাম? তাহলে আমার নাম হরে কৃষ্ণ দাস। ওই সে পালস মিটার ভাবলে, আমি বললাম ডাক্তারবাবু তোমার নাম? তাহলে আমার নাম নরেন ঘোষ। এসে একটু পালস মিটারটা মেপলো, আমি বলি ভাই ডাক্তারবাবু তোমার নাম? তাহলে আমার নাম সতীশ চন্দ্র। মোহাম্মদ ওমর, শেখ সৈয়দ আলী, গোলাম আলী, কাদের বরকতুল্লাহ, সে সুমন্দেরই কি নাকে তেলতে ঘুমোচ্ছে? যদি 100-র ভিতরে 80টা রুগী যদি মুসলমানের হয়, তাহলে মুসলমানের উচিত ছিল 80টা ডাক্তারও হসপিটালে দেওয়া। কি দিয়েছেন আপনি? পুরনো চালের পান চিবিয়ে লাভ নেই। বলবেন আমরা মুসলমান বলে চাকরি হয় না, চিটিংবাজি কথা, মিথ্যা কথা। ওটা আরএসএস এর রটানো কথা। আপনি আরএসএস এর পোষ্যপুত্র, তাই আপনি ওই কথা বলেন যে লেখাপড়া শিখে চাকরি হয় না। বাজে কথা বলছেন আপনি। যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে, ক্ষমতা থাকলে, শিক্ষার যদি যোগ্যতার পবিত্রতা থাকে, আপনার কাজের জন্য ভারতবর্ষে 1000 দরজা খোলা আছে।
একটা কেজি স্কুলের চাকরির জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য আমার ডেকেছে, তা গিয়েছি, আর জিজ্ঞেসবাদ করছি। একটারে জিজ্ঞেস করলাম, তা আপনি এখানে ইন্টারভিউ দিতে এসছেন কি ব্যাপারে? তা বলছে এই স্কুলে পড়াবো। তাই নামটাম সব শুনলাম। তাই বললাম, তা আপনি পড়াশোনা কতদূর করেছেন? তা বললাম আমি বিএ পাস করেছি। আমি বললাম বিএ এই দুটো অক্ষরের ফুল ফর্ম কি? বলছে স্যার ওটা না আমাদের সিলেবাসে ছিল না। বুঝতে পারেননি? বিএ ব্যাচেলার অফ আর্টস, বলছে ওইটা আমাদের সিলেবাসে ছিল না। আর এরাই যদি চেঁচায় যে লেখাপড়া চাকরি হয় না, তাহলে ওই বাবলা গাছের কোদালির ডাঁটিয়ার চাষির বাড়ি থাকা উচিত, সবের পাশায় যাওয়া উচিত। বিএ পাস করে ব্যাচেলার অফ আর্টস ফুল ফর্মটাও বলতে পারছে না, এই লেখাপড়া শিখে চাকরির জন্য। আমি বলছি যে দেশটায় বসবাস করবে এই দেশের জন্য আপনার করণীয় দায়িত্ব নেই? কি দিয়েছি আমরা দেশের জন্য? ঘোড়ার কচু দিয়েছি, যার জন্য আমাদের কপালে এই দশা। থানায় যে যদি আজকে 10টা অফিসারের ভেতরে 3টে অফিসার যদি মুসলমান থাকতেন, ব্যাংকে যে যদি 20টা অফিসারের ভিতরে 7টা মুসলমান যদি মুসলমান থাকতেন, স্কুলে যে যদি 100 মাস্টারের ভিতরে আপনি 30টা মাস্টার মুসলমান পেতেন, কোর্টে যে যদি 4টে জাজের ভিতরে একটা জাজ আপনি মুসলমান পেতেন, তবে তো জাতির ইজ্জত, জাতির সম্মান সব জায়গাতেই বিরাজমান। কিন্তু এই চিন্তা আমার কমিউনিটির কেউ করিনি। আর কেউ কেউ করেছেন হয়তো বা, কিন্তু পাশে লোক পাননি, মাঝপথে হোঁচট খেয়েছেন। আমি বলছি কোরআনের ভাষায়, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আল্লাহর নবীর জন্য, ইজ্জত মুসলমান মোমেন বান্দাদের জন্য। যদি আমরা সেই জায়গায় ঠিকঠাক মতন দখল নিতে পারি, তা যদি না পারি মাঠে মারা যাবে সব। যতদিন যাবে ঝেঁটালাতে ততই খেতে যাবে। লাঞ্ছনা গঞ্জনা সবে তো বিসমিল্লাহর খাতায় হাত পড়েছে, দাঁড়াও না খালু, এখনো বহুত বাকি আছে, অনেক বাকি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আবার বিনয়ের সঙ্গে বলছি, আপনি অভিভাবক, পিতা কিংবা মাতা, আপনার সন্তান আপনার এহকাল, আপনার সন্তান আপনার পরকাল, আপনার অর্থ আপনার এহকাল, আপনার সন্তান আপনার পরকাল। এই অর্থ আর সম্পদ, এই দুইটাকে যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন, এগুলো যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন, আপনি এহকালেও সম্মানিত হবেন, মরণের পরেও সম্মানিত হবেন। অর্থবিত্ত আর সহায় সম্পত্তি, আপনি এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারেন, এদের যদি মিস ইউজ করে ফেলেন, তাহলে নিশ্চিত করে বলতে হবে আমি ইহকালেও বিপদের আমার শেষ থাকবে না, পরকালেও আমার বিপদের শেষ থাকবে না। ও বান্দা, মনে রাখতে হবে, রাজবাড়িয়ার মতন গ্রামের, রাজবাড়িয়ার মতো গ্রামে কিছু কম বেশি 100 পরিবার যদি এখানে হয়, 100 পরিবার যদি এখানে হয়, তাহলে 100 পরিবারের ভিতরে অন্তত 50 থেকে 70টা পরিবারের যুবক ছেলেরা সর্বনাশ হয়ে গেল মোবাইলের তাড়নায় পড়ে, সর্বনাশ হয়ে গেল সোশ্যাল মিডিয়ার তাড়নায় পড়ে, লেখাপড়া তাদের শেষ হয়ে গেল, দিনরাত মোবাইল নিয়ে তারা তাদের লাইফটা নষ্ট করছে। এই রাজবাড়িয়ায় কি মদ্দা মানুষ বাস করে না? এই গ্রামে কি সাহসী মানুষ বাস করে না? এই গ্রামে কি ইমানদার মানুষের বড় অভাব হয়ে গেল? এটা কি সুন্দরবনের জঙ্গল যে 12 বছরের বাচ্চা ছেলেটা খৈনি ডোলে তালি বাজাবে, অথচ এই গ্রামের কোনো মানুষকে এমন হবে না ওর কানটা ধরে একটা চড় মেরে হাতের খৈনিটা ফেলে দিয়ে সতর্ক করে দেবেন, আর কোনদিন যেন তোমার হাতে খৈনি না দেখি। গ্রামে সব কি হিজড়ের বাস? 14 বছরের একটা বাচ্চা মোড়ের মাথায় নারকেল গাছের মোড়ে একটা নারকেল গাছ ফেলা আছে, কাটা গাছ, ওখানে বসে 2 হাত দিয়ে মাল চুরিয়ে যাচ্ছে। রাস্তাতে হাজি সাহেব যাচ্ছে, মাস্টার সাহেব যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, মোড়ল যাচ্ছে, গ্রামের মেম্বার যাচ্ছে, আইসিডিএস এর মাস্টার যাচ্ছে, আর ওর কাজ করেই যাচ্ছে। এটা কি জঙ্গলের রাজত্ব চলছে নাকি? এটা তো মানুষ। আরে ভাই, তোর বাড়ি আগুন লাগলে আমি নেভাতে যাব, আমার বাড়ি শাদী হলে তুই এসে খেয়ে যাবি, তোর দুঃখে আমি, আমার আনন্দে তুই, এই তো মানুষ। কিন্তু এমন একটা অবস্থা, বললি বলবেন ওর ছেলে স্কুলে যায় না, মোবাইল চালাচ্ছে, তা আমি কি করব?
আমি কি করবো? তোমার করা, তাহলে আমার ছেলেটা 5 পড়ে, মেয়েটা 7 পড়ে। ভেরি গুড। ওর মেয়ে 7 স্কুলের ভেতরে সবার চেয়ে বেশি নম্বর পেয়েছে। তারপর এখান থেকে চলে গেল দিলীপ স্কুলে, সেখানে হায়ার সেকেন্ডারিতে স্কুলে সেরা নাম্বার নিয়ে বেরিয়ে গেছে। দারুণ সুন্দর মেয়েটার রেজাল্ট। ওমা, হঠাৎ করে একদিন ওর মার মেয়ে পাচ্ছে না, কি দিয়ে হয়রান। 3 দিন পরে ফোন করলো, বললাম আমি ভদার সঙ্গে বোম্বে চলে এসেছি। ওর বাপ এবারে মুফতি সাহেবের কাছ দিয়ে, হুজুর আমার সে সোনার চাঁদ ছেলে, সে সোনার চাঁদ মেয়ে, ভদার মতন একটা ছেলে, সে চুল্লু গাঁজা টাজা খায়, সেই দিনে চলে গেছে। হুজুর একটু জ্বালানি বান দিতে পারো? আমি যদি যে দেখি ওই ব্যাপার, আমি মুফতি সাহেবের বলে দেবো জ্বালানি বান ছেলের না, এই সমুদ্রের বুকে জ্বালানি বান দাও। হারামখোর, তোরে যেদিন বলেছিলাম যে গ্রামের ছেলেগুলোর স্কুলে পাঠা, নির্লজ্জ বেহার মতো সেদিন বলেছিলি, কেনা কাজ জাড়ে মাস কাটে, সেদিন যদি ভদার স্কুলে পাঠাতিস, আজকে হয়তো তোর মেয়েকে নিয়ে ভদা পালাতো না। নির্লজ্জ বেহায়া, শরম করে না? আমাকে ভালো থাকতে গেলে আমার চারিপাশটা ভালো থাকাটা খুব জরুরি। আমার চারিপাশটা যদি ভালো না থাকি, আমি কখনো ভালো থাকতে পারি না। রাজবাড়ী গ্রাম পশু হয়ে যায়নি, এখনো যদি কারোর ঘরে আগুন লাগে, গোটা গ্রাম পানি তুলতে যায়। ওটা সিপিএমের ঘর না কংগ্রেসের ঘর, তবলিগির ঘর না ফুরফুরার ঘর, কেউ বাদ বিচার করবে না। সবাই বলবো আমার গ্রামবাসী, চলো নিভিয়ে দেই। তাই যদি হয়, তাহলে কারোর বাচ্চাটা যদি মোবাইল নিয়ে সর্বনাশ হয়, তাহলে সবার বলা যেতে পারে, আরে ঘর ভেঙে গেলি ঘর আবার বাঁধা যাবে, কিন্তু এই বাচ্চাটা যদি সর্বনাশ হয়ে যায়, আর কখনো ফিরে পাওয়া যাবে না। চল সবাই মিলে বাচ্চাটার মাথায় পানি ঢেলি। কোনো সাড় আছে গ্রামের? বাচ্চার বাপের কি দিলীপ ঘোষ মারতে যাবে? বাচ্চার মেরে পুঁতে বলবে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ডবল থ্যাঙ্কস। দিনের শেষেও বলতে হবে আপনি আর আমি দুজন ভালো আছি তো। তাহলে আমার বাচ্চাটার শাসন আপনাকে দিয়ে দিলাম, আপনার বাচ্চাটার শাসন আমারে ছেড়ে দেন, যে কি গ্রাম ভালো হয় কিনা। আমার কথা পাওয়া যায়নি। এখনো কিন্তু গ্রাম জঙ্গল হয়ে যায়নি, এখনো কিছু ভালো মানুষ আছেন, তারা কিন্তু ভাবছেন, কিন্তু তারা জোটবদ্ধ না, তারা সংঘবদ্ধ হতে পারি, এবং এটা হওয়া অত্যন্ত জরুরি। গ্রামের স্বার্থে, জাতির স্বার্থে, কমিউনিটির স্বার্থে গোটা গ্রাম মিলে ইউনিটি হওয়া উচিত। যে রাজবাড়িয়ায় বাস করতে গেলে সবার বাচ্চাকে স্কুলে যেতেই হবে, রাজবাড়িয়ায় থাকতে গেলে সব বাচ্চাকে মক্তবে যেতেই হবে, রাজবাড়িয়ায় বাস করতে গেলে 18-র আগে কোনো বাচ্চা স্কুল ছুটলে হবে না। রাজবাড়িয়ায় বাস করতে হলে সবার বাচ্চাকে, সবাইকে শাসনের অধিকার দিতে হবে। আমার ছেলে অন্যায় করলে ভাই তুমি বলতে পারো, আমার ছেলেটা সর্বনাশ না হোক, দায়িত্বটা তোমারও আছে। যদি 5টা বাড়ি বলে ভাই আমার ছেলের দায়িত্ব তোমাদের দিলুম না, ভেরি গুড, বলতেই পারে। তাহলে ওদের বাড়ি আগুন লাগালি থামানোর দায়িত্ব, কথা বলেন, ওদের 5 জনের। যদি ওদের বাড়ি কেউ মরে যায়, কবর করার দায়িত্ব ওদের 5 জনের। ওদের বাড়ি যদি কেউ কলেরা টঙ্কারা হয়, হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব। অপরাধের জগৎ কোণঠাসা হয়ে যাবে যদি ভালো মানুষগুলো এক কাট্টা হতে পারে। সমাজ কিন্তু চোর, ডাকাত, গুন্ডা, মাতালের জন্য সর্বনাশ হয়নি, সমাজ সর্বনাশ হয়েছে ঠান্ডা মাথার, চিন্তাশীল, বুদ্ধিজীবী মানুষদের নিরাপত্তা পালন করার জন্য, নিরাপত্তা পালন করার জন্য। ভবিষ্যৎ গ্রামটা বাঁচাতে হবে না আমাদের? কাদের কাছে আমরা রাজবাড়িয়া গ্রাম ছেড়ে কবরে যাব?